ব্রয়লার বাচ্চার রেট কিন্তু দিচ্ছেন ৫৪ থেকে ৫৫ টাকা। কোনো খামারি কি ৫৪ থেকে ৫৫ টাকার মধ্যে কিন্তু বাচ্চা কি পেয়েছে? অবশ্যই পায় নাই। এমনও খামারি আছেন ১১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বাচ্চা নিয়েছেন। আর ডিলার যে ভালো অবস্থানের মধ্যে থাকবে এরকম না। তারও কিন্তু দেখবেন যে বিভিন্ন কোম্পানি তার নামে মামলা ঠুকে দিয়েছে। তাকে মামলায় হাজিরা দিতে হইতেছে। তার জমা জমি বিক্রি করে এই মামলার টাকা পরিশোধ করতে হইতেছে। এইজন্য আমি ডিলারকে বলবো যে আপনারা অবশ্যই ন্যায্য একটা মূল্যে ফিড এবং বাচ্চা এবং মেডিসিন আপনার খামারের মধ্যে বিপণন করেন। আপনার খামারি যদি লাভবান হইতে পারে, আপনি লাভবান হইতে পারবেন। আর প্রিয় দর্শক এবং খামারিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা যে যেখান থেকেই দেখছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমেনা এগ্রোর পক্ষ থেকে। আমি মোহাম্মদ হেলাল উদ্দিন। আজকে এই মুহূর্তে আমি আছি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার টাঙ্গাবর ইউনিয়নে। এখানে এক ভাই পুরাতন খামারি, তো মধ্যে কিছুদিন ওনার খামারটা বন্ধ ছিল। বন্ধ থাকার পর ওখানে উনি আবার ৩,৫০০ লেয়ার মুরগির মাধ্যমে ব্যবসাটা আবার চালু করছেন। ১ মাস যাবত ওনার মুরগিগুলা বিভিন্ন সমস্যায় জর্জরিত। তো আমরা সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব এবং দেখাবো। তো এই পর্যন্ত আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখবেন, তাহলে এখানে আপনার একটা বাস্তব অভিজ্ঞতা হবে। আর প্রিয় খামারি কিন্তু আর একটা জিনিস আপনারা নিশ্চয়ই জানেন, লেয়ার মুরগি লালন পালনের সাথে জড়িত। এর পাশাপাশি লেয়ার পুলেট মুরগি ক্রয় বিক্রয়ের সাথেও কিন্তু আমি জড়িত। আমাদের চেষ্টা থাকে প্রত্যেকটা খামারিকে ভালো মানের মুরগি হস্তান্তর করা এবং কাঙ্ক্ষিত একটা সময়ে তাদের রিভিউটা আপনাদের সামনে দেখছেন যে অবশ্যই আমি উপস্থাপন করেছি। এই মুহূর্তে আমার শেডের মধ্যে ১৪২ দিন বয়সের নারিশ কোম্পানির সাদা লেয়ার পুলেট মুরগি আছে, যেগুলির আপনার 10% মতো প্রোডাকশন চলে আসছে। সকল ধরনের ভ্যাকসিন দেওয়া। আর সিপি কোম্পানির ১২ সপ্তাহ চলমান বয়স অনুযায়ী সকল ধরনের ভ্যাকসিন দেওয়া আছে। এই বয়সের কিছু মুরগি আমাদের কালেকশনের মধ্যে আছে। তো আপনারা যদি নিতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের কাছে আসলে আপনি ঠকবেন না, জিতবেন। আমরা একটু বেশি নেব রেট, কিন্তু আপনাকে কাঙ্ক্ষিত ভালো মানের একটা মাল কিন্তু হস্তান্তর করব। বিক্রয়ের মাধ্যমে খামার করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যেই মুরগিটার বয়স ১৪২ দিন চলতেছে, এই মুরগিটা ইডিএস ভ্যাকসিন সহ সকল ভ্যাকসিন কমপ্লিট। আপনারা যদি নিতে আগ্রহী থাকেন ১০০ পিস, ২০০ পিস, ৩০০ পিস আমরা একটা কম মূল্যে এই মুরগিটা আপনাদের মাঝে হস্তান্তর করব। এটা অবশ্য আপনাদের সামনে উইলিংলি সামনাসামনি বলতেছি না। আপনারা যোগাযোগ করলে আপনাদেরকে এর মূল্যটা আমরা জানিয়ে দেব। তো বাচ্চাগুলোর বয়স চলতেছে ৭০ দিন। আজকে ১ মাস যাবতই কিন্তু মোটামুটি বাচ্চাগুলি অসুস্থ। এখানে ১ম এই আমাশা হয়েছিল। আমাশার পরক্ষণে যে আজকে এখানে আমি আসছি। আসার পরে আমি ২ টা মুরগি কাটছি। মুরগি কাটার পরে আমি দেখলাম যে মুরগিগুলি রানীক্ষেতে আক্রান্ত এবং আইএলটিতে আক্রান্ত। মুরগিগুলি শুকিয়ে কাঠ হয়ে গেছে, পাগুলি একেবারে চিকন হয়ে গেছে। তো এই যে মনে করেন যে চোখের আবার আইএলটির সমস্যাও আছে, যে শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত যে সমস্যাগুলির কারণে কিন্তু এই খামারি H5 বলেন, H9 বলেন, যে সমস্ত গুরুত্বপূর্ণ ভ্যাকসিনগুলি দেওয়ার কথা, এই ভ্যাকসিনগুলি কিন্তু উনি কিন্তু দিতে পারে নাই। তো এইখানে ৩৫০০ বাচ্চার মধ্যে প্রায় ২ লক্ষ টাকারও অধিক ঔষধ বাবদ কিন্তু উনি খরচ করে ফেলেছেন এই অসুস্থতাজনিত কারণে। এর মধ্যেই বেশ সংখ্যক মুরগির মর্টালিটি হয়েছে। আর এখনো দেখতে পারতেছেন আপনারা শেডের মধ্যে বেশ সংখ্যক মুরগি কিন্তু অসুস্থ আছে। তো সকল বিষয়ে আপনাদের সাথে আমি কথা বলবো। আপনারা আমাদের সাথে থাকুন এবং আপনাদেরকে দেখাবো। যারা আপনারা খামার পেশার মধ্যে আছেন, যাদের মুরগিগুলির বয়স মোটামুটি এখন ৭০ দিন চলতেছে বা এর কম সময়ে চলতেছে, এই সময়টা কিন্তু একটা স্ট্রেসকালীন সময়। রানীক্ষেত বলেন, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বলেন, এ এই সময়টাতেই কিন্তু আক্রমণ করে। এই সময়টা যদি আমরা পার করতে পারি কোনোভাবে, তাহলে মোটামুটি অনেকাংশেই ঝুঁকিমুক্ত হওয়া যায়। আর এই সময়টা ঝুঁকিমুক্ত থাকতে কিন্তু সচেতন হইতে হয় খামারিকে, আর মোটামুটি অভিজ্ঞ হইতে হয় এবং ভালো ডাক্তারের শরণাপন্ন হইতে হয়। আর আপনি যদি এর কোনোটাই যদি একটু গ্যাপ দেন, তাহলে কিন্তু এইখানে আপনারও কিন্তু সমস্যায় পড়ার সম্ভাবনা আছে। তো প্রিয় খামারিবৃন্দ, এই সমস্ত বিষয়গুলি অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এবং আপনার খামারকে অবশ্যই রোগমুক্ত রাখবেন। এই যে, যে জায়গাটার মধ্যে আমি দাঁড়িয়ে আছি দেখেন, যে এইটা কিন্তু একটা মেইন রোড। এখান দিয়ে কিন্তু এভেলেবেল মানুষ কিন্তু চলাফেরা করে।
তো এই শেডের মধ্যে কিন্তু বায়ো সিকিউরিটি বলতে কোনো কিছু নাই। তো এই শেড থেকে যদি মুরগি মারা যায়, মারা যাওয়ার পরক্ষণেই কিন্তু যদি এখানে গর্ত করে পুঁতে রাখা হয়, এইখান থেকে কিন্তু শিয়াল এবং কুকুর কিন্তু উঠিয়ে ফেলবে। তো এই যে রোগ জীবাণুগুলো সে বহন করে আপনার একটা সুস্থ খামারের পাশ দিয়ে যখন এই শিয়াল কুকুরগুলা যাবে, তখন কিন্তু আপনার এখানেও কিন্তু জীবাণুগুলা রেখে গেল। আর যখন আপনি এখানে হেঁটে যখন আপনার শেডের মধ্যে যাবেন, তখন কিন্তু আপনার খামারগুলিও কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এই বিষয়গুলি আপনারা খেয়াল রাখবেন। আমি খামারি হিসাবে আমি যদি ভালো থাকি, তাহলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। আমি যদি অসতর্ক থাকি, আর আপনি যত সতর্ক খামারি হন না কেন, আপনিও কিন্তু এই স্ট্রেসের মধ্যে পড়ার কিন্তু সম্ভাবনা থাকবে শতভাগ। এইজন্য খামারিবৃন্দ যারা আছেন, তারা অবশ্যই এই বায়ো সিকিউরিটির ব্যবস্থা করবেন এবং পোল্ট্রিতে ঢোকার সময় স্প্রে করবেন, এবং বের হয়ে যখন আপনি চলে যাবেন, আবার পুনরায় যখন আপনি আপনার শেডের মধ্যে ঢুকবেন, তখন অবশ্যই স্প্রের মাধ্যমে কিন্তু আপনি ঢুকবেন। নতুবা কিন্তু আপনিও কিন্তু এই সমস্যার সম্মুখীন হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। তো প্রিয় খামারিবৃন্দ, আজকে আমরা অনেকেই বলে থাকি যে আমরা সর্বশান্ত হয়ে গেছি। আমি যদি প্রথমে লেয়ারের কথা বলি, সর্বশান্ত কেন হয়েছি? যে আমাদের কি কোম্পানি বলছে সর্বশান্ত হওয়ার জন্য? বাংলাদেশ সরকার বলছে সর্বশান্ত হওয়ার জন্য? খাদ্যের ডিলার বলেন, মেডিসিনের ডিলার বলেন, তারা কি বলছে আমাদেরকে সর্বশান্ত হওয়ার জন্য? আমরা সর্বশান্ত হচ্ছি একমাত্র আমাদের ব্যর্থতার কারণে। আমরা যদি সচেতন থাকতাম, আমরা যদি অভিজ্ঞ থাকতাম, সকল প্রোটোকল যদি আমরা এখানে মেনে চলতাম, তাহলে কিন্তু এখানে আমরা কিন্তু সর্বশান্ত হতাম না। আমরা কিন্তু খামারি হিসাবে সফল হইতাম। আপনি ডিমের বাজার যত কমই থাকুক না কেন, আর খাদ্যের বাজার আমরা বলতেছি যে অনেক বেশি, তারপরেও ডিম বিক্রি করে খাদ্যের টাকাটা মোটামুটি একটা সহনশীল পর্যায়ে চলে আসে। কিন্তু আপনার পকেটের টাকা খরচ করে কিন্তু মুরগিকে খাওয়াতে হবে না। আর খাওয়াতে হবে কখন? যখন আপনি অচেতন থাকবেন, আমি অচেতন থাকবো, তখন কিন্তু পকেটের টাকা খরচ করে এই মুরগিকে কিন্তু খাবার খাওয়াইতে হবে। এজন্য অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। আরেকটা ব্যাপার আপনাদের সামনে শেয়ার করি, যে এই যে বিগত কয়েকদিন আগে আপনারা দেখছেন যে পোল্ট্রি অ্যাসোসিয়েশন পোল্ট্রি নিয়ে একটা আন্দোলনে চলে গেছে, বা আমরাও এটা সমর্থন করি। এখন আমরা যে সমর্থন করি যে আমরা ফিডের একটা ন্যায্য মূল্য চাই, বাচ্চার একটা ন্যায্য মূল্য চাই, মেডিসিনের একটা ন্যায্য মূল্য চাই। এখন ব্যাপারটা হলো, অনেক কিছু ন্যায্য মূল্যের ভিতরে থাকলেও আমরা খামারি কিন্তু এই ন্যায্য মূল্যে কিন্তু পাচ্ছি না। ব্যাপারটা আপনাদেরকে আমি জানাই, যেমন বাংলাদেশের মধ্যে অনেক কোম্পানি আছে ব্রয়লার বাচ্চা বাজারজাত করে থাকেন। তারা কিন্তু প্রত্যেকটা ব্রয়লার বাচ্চার রেট কিন্তু দিচ্ছেন ৫৪ থেকে ৫৫ টাকা। কোনো খামারি কি ৫৪ থেকে ৫৫ টাকার মধ্যে বাচ্চা কি পেয়েছে? অবশ্যই পায় নাই। এমনও খামারি আছেন ১১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বাচ্চা নিয়েছেন। অতিরিক্ত যে টাকাটা, এই টাকাটা নিয়েছে একজন ডিলার। এই যে ডিলার নেওয়ার পরে কিন্তু এই খামারি ১৪০ থেকে ৫০ টাকার মধ্যে মুরগি বিক্রি করার কারণে ১,০০০ মুরগির মধ্যে ৭০ থেকে ৮০,০০০ টাকা লস গুনতে হয়েছে। এই যে ডিলারের খাতার মধ্যে আপনার নাম লেখালেন, এই যে এইভাবে লেখাতে একটা সময় দেখবেন যে আপনার ঘর বিক্রি করতে হবে, আপনার জমি বিক্রি করতে হবে। পরবর্তীতে ডিলারের খাতা কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে। আর ডিলার যে ভালো অবস্থানের মধ্যে থাকবে এরকম না। তারও কিন্তু দেখবেন যে বিভিন্ন কোম্পানি তার নামে মামলা ঠুকে দিয়েছে। তাকে মামলায় হাজিরা দিতে হইতেছে। তার জমা জমি বিক্রি করে এই মামলার টাকা পরিশোধ করতে হইতেছে। এইজন্য আমি ডিলারকে বলবো যে আপনারা অবশ্যই ন্যায্য একটা মূল্যে ফিড এবং বাচ্চা এবং মেডিসিন আপনার খামারির মধ্যে বিপণন করেন। আপনার খামারি যদি লাভবান হইতে পারে, আপনি লাভবান হইতে পারবেন। আর যদি আপনার খামারি লস গুনে তাহলে সেই লজের বোঝা আপনাকে কিন্তু বহন করতে হবে। আর কোম্পানিবৃন্দ যারা আছেন, যে আমরা জানি আপনাদের নীতি সম্পর্কে, তবে বর্তমান বাজারে যে অবস্থায় ব্রয়লারের দাম, যে ডিমের দাম, খাদ্যের দাম কিছুটা কমেছে। আরেকটু যদি সহনশীল অবস্থায় যদি আপনারা কমাতে পারেন, তাহলে এই তৃণমূলের যে খামারিগুলি আছে তারা হয়তোবা টিকে থাকবে, নতুবা টিকে থাকার কোনো সম্ভাবনা নাই। তো আমি সর্বদিক নিয়েই একটু কথাবার্তা বললাম, যে এখানে কিন্তু অচেতনতার পরিচয় কিন্তু প্রত্যেকেই কিন্তু দিয়েছে। যে আমি মনে করতেছি যে কোম্পানির দোষ, যে কোম্পানি এত টাকার মধ্যে বাচ্চা টাকা নিয়ে গেছে, অবশ্যই কোম্পানি কিন্তু এত টাকা নেয় নাই। কোম্পানি নিয়েছে সর্বোচ্চ ৫৪ থেকে ৫৫ টাকা। আর বাকি টাকাগুলা কোথায় গেল? এটা কি আপনি আপনার ডিলারকে জিজ্ঞেস করছেন? একটু জিজ্ঞেস করে দেখুন।
এই যে এখন ব্রয়লারের বাচ্চা চলতেছে 35 টাকা। তো এই 35 থেকে 40 টাকার মধ্যে যদি একজন কোম্পানি বাচ্চা বিক্রি করে সে যদি টিকে থাকতে পারে মার্কেটে, তাহলে 54 থেকে 55 টাকা বাচ্চার রেটটা হলো কেন? আমরা তো আপনার কাছে 35 টাকা চাই না, আপনি 40 টাকা রাখেন। একটা নির্ধারিত একটা রেট করে দেন এবং সরকারি দায়িত্বশীল বিন্দু যারা আছেন আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, ফিড, মেডিসিন, বাচ্চা এইগুলো কিভাবে বিপণন হবে বাংলাদেশের মধ্যে সব কিছু একটা নীতির মধ্যে আনেন, তাহলে এই দেশের খামারিগুলি স্বস্তির মধ্যে থাকবে। আর আমরা আছি অনেকেই অজ্ঞ খামারি, আমরা খামারি হিসাবে কোনো কিছুই জানি না। তো আমরা কিভাবে অভিজ্ঞ খামারি হইয়া এই নিজে স্বাবলম্বী হইতে পারবো এবং দেশকে স্বাবলম্বী করতে পারবো, এই একটা উদ্যোগ এবং ব্যবস্থা আপনারা নেবেন। এটা আমাদের তরফ, খামারিদের তরফ থেকে আপনাদের কাছে উদারত আহ্বান রইল। এটা হলো ভাইয়ের যে প্রথম যে বাচ্চার সেটটা, আপনারা দেখতেই পারতেছেন যে বাচ্চাগুলো বেশ ফাঁকা, যে এখানে কিন্তু ঘনত্ব বলতে তেমন কোনো কিছু নাই, মোটামুটি সুন্দর একটা পরিবেশের মধ্যে ছিল। তো ভাই এই যে সিদ্ধান্তহীনতার কারণে, যথাসময়ে যথা ভ্যাকসিনগুলি না দেওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। আজকে যদি এই বাচ্চাগুলির বয়স যদি ৮০ দিন চলে, তাহলে ৩,৫০০ বাচ্চার মধ্যে কিন্তু বেশ বেশ সংখ্যক টাকা কিন্তু খাদ্য এবং ঔষধের মধ্যে চলে গেছে। এই জায়গা থেকে যদি ভাই উত্তরণ যদি না হইতে পারে, তাহলে আপনি দেখেন যে একটা মানুষ সর্বশান্ত হইতে কতক্ষণ সময় লাগে? খুব একটা বেশি সময় কিন্তু প্রয়োজন নাই। এইজন্য আমরা যদি এই খামারের প্রতি যদি যত্নশীল হই এবং যদি আমরা উদাসীনতার পরিচয় যদি এখানে না দিই, তাহলেই কিন্তু এখানে সফলতা অর্জন করা সম্ভব। আর যদি আমরা উদাসীন হই, আমরা যতই ইনভেস্ট করি, ভালো মানের বাচ্চা আনলাম, ভালো মানের খাদ্য আনলাম, সবকিছু ভালো মানের দিলাম। কিন্তু আমি ভালো পরামর্শ নিলাম না, আমি মুরগিকে যথাযথ ভ্যাকসিনেশন করলাম না, তাহলে কিন্তু এখান থেকে লাভবান হওয়ার কোনো অবকাশই নেই। এটা কোনোভাবেই সম্ভব না। কারণটা হলো ভাই, আপনি এবং আমি, আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, আপনার সমস্যাটা কিন্তু আমার মধ্যে শেয়ার করতে পারতেছেন, বা আমার সমস্যা যদি হয় তাহলে আমি কিন্তু আপনার সাথে শেয়ার করতে পারতেছি। কিন্তু মুরগি এমন একটা প্রাণী, সে তার ভাষা আপনাকে কিন্তু বোঝাতে পারতেছে না এবং আমি নিজেও কিন্তু বুঝতে পারতেছি না যে আসলে তার সমস্যাটা কি। তা আমাদের কাজটা হলো, আমরা যদি অভিজ্ঞ থাকি, আমরা যদি অভিজ্ঞতা নেই, আমরা যদি প্রশিক্ষণ নেই, তাহলে একটা মুরগির দিকে যদি তাকাই, তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে এই মুরগিটার সমস্যাটা কি। আমরা যদি মুরগির পায়খানাগুলি দেখি, তাহলেও বুঝবো যে এটা কি সুস্থ মুরগির পায়খানা ছিল না অসুস্থ মুরগির পায়খানা ছিল, তাহলেও কিন্তু আমরা বুঝতে পারবো। এই যে এক সমস্যা হয়েছে, এই যে দেখেন বাচ্চাগুলি এই যে ঝিমোচ্ছে, এই যে দেখেন বাচ্চাগুলির অবস্থা কি ঝিমানো, পা গুলি একেবারে শুকনা আর মুখমণ্ডল গুলি একেবারে সাদা। এই বাচ্চাগুলির বয়স যদি আজকে ৮০ দিন হয়, ৮০ দিন বয়সে কমপক্ষে ৯০০ গ্রাম ওজন থাকার কথা ছিল। যে বাচ্চাটা আমি এই মুহূর্তে ধরলাম, এই বাচ্চাটার ওজন কিন্তু ৩০০ গ্রামও নাই। অসুস্থ যদি বাচ্চা থাকে, তাহলে কাঙ্ক্ষিত সময়ে কাঙ্ক্ষিত ওজন পাওয়া কখনোই কোনোভাবেই কিন্তু সম্ভব না। এই যে বাচ্চাটা এরকম সমস্যা হয়েছে, এটা যদি কোনো অভিজ্ঞ খামারি থাকতো, তাহলে কিন্তু অবশ্যই এই মুরগিটার দিকে তাকানোর পরক্ষণেই কিন্তু সে কিন্তু বুঝে যেত যে কি হয়েছে। তো প্রিয় খামারিবৃন্দ, আমি খামারের মধ্যে আসছি, আমি মোটামুটি মুরগি কাটছি ২টা এবং সকল খামারগুলি দেখছি হেঁটে হেঁটে যে কোথায় কি ধরনের সমস্যা হয়েছে। তো এখানে ভাইয়ের প্রকৃত যে সমস্যাগুলি, সেটা হলো আইএলটির সমস্যা আছে, পলিঅ্যান্টারাইটিসের সমস্যা আছে, রানীক্ষেতের সমস্যা আছে, অনেকগুলি সমস্যায় জর্জরিত। তো সকল কিছুই তো এই মুহূর্তে আপনাদেরকে আর দেখাতে পারতেছি না। তো আমি মুরগি কাটার পরক্ষণে যা দেখলাম তার ভিত্তিতে ভাইকে আমি পরামর্শ দিব। তো আমার দৃঢ় বিশ্বাস যে ভাই যদি আমার সেই পরামর্শগুলি ফলো করে এবং যথাযথভাবে প্রয়োগ করে, তাহলে আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে উনার মুরগিগুলি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর আমি অনেক ধাপের পরে কিন্তু আসছি। আজকে ১ মাস যাবৎ কিন্তু এই খামারের মধ্যে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট চলতেছে। প্রায় ২ লক্ষ টাকারও অধিক ঔষধ বাবদ উনার কিন্তু ব্যয় হয়েছে। ঔষধ আপনার মুরগিকে আপনি যতই প্রয়োগ করেন না কেন, যদি আপনার মুরগির মধ্যে ভ্যাকসিনেশনটা যদি ভালোভাবে দেওয়া না থাকে, তাহলে এই জায়গাটার মধ্যে কিন্তু ঔষধ ভালো কাজ করে না। তো এইখানে মনে করেন অ্যান্ডি কিল যদি দেওয়া থাকতো, H5 যদি দেওয়া থাকতো, H9 যদি দেওয়া থাকতো, অ্যান্টি-আইবিডি কে যদি দেওয়া থাকতো, এই ধরনের শক্তিশালী ভ্যাকসিনগুলি যদি প্রয়োগ এখানে থাকতো, তাহলে হয়তোবা ভাই এতটা ক্ষতিগ্রস্ত হইতো না।
আমাদের বিভিন্ন খামারের চিত্রটা আপনাদের সামনে তুলে ধরার মুখ্য উদ্দেশ্যটা হলো এই থেকে যেন আপনারা ন্যূনতম কিছু শিক্ষা নিতে পারেন। যাতে আপনাদের অভিজ্ঞতা হয়, আপনারা যাতে এই অভিজ্ঞতা দিয়ে খামার পরিচালনা করতে পারেন। আর ডেসক্রিপশন এবং স্ক্রিন ২ জায়গার মধ্যেই আমার নাম্বার দেওয়া থাকে। আপনি যদি আমার কোনো পরামর্শ প্রয়োজন মনে করেন, পরামর্শ নিতে চান, তাহলে এই নাম্বারটা আপনার মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে আমাকে ভয়েস দিবেন। আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনার ভয়েসের সমুচীন জবাব দেওয়ার জন্য। ভাই ৩,৫০০ মুরগির মধ্যে ৩ টা শেডের মধ্যে মূলত মুরগিগুলি লালন পালন করে থাকেন। তো এই ৩ টা শেডের মধ্যেই মাঝে মধ্যে যখন মুরগিগুলি অসুস্থ হয়ে থাকে, তখন ভাই একটা আইসোলেশন করে রাখছেন, যে এই আইসোলেশনের মধ্যে উনি মুরগিগুলি এনে রাখেন। এই হলো যে আইসোলেশন আপনারা দেখতে পারতেছেন, যে এখানে বেশ সংখ্যক মুরগি কিন্তু অসুস্থ আছে। ২-১ টা মুরগি মোটামুটি মারাও গেছে। আর কিছু, কিছু মুরগি যে আছে এখানে সুস্থ। আর ওই যে দেখতে পারতেছেন যে মুরগিগুলির চোখের মধ্যে সমস্যা, এবং যেই মুরগিগুলি অসুস্থ খুব সিরিয়াস, এই যে দেখেন মুরগিগুলি ঘাড় ঘোরাচ্ছে। এই যে দেখুন ঘাড় ঘোরাচ্ছে। তো এইটা হলো আপনার রানীক্ষেত সিরিয়াস আকার যখন ধারণ করে তখন কিন্তু এই ধরনের মর্টালিটি গুলি দেখা দেয়। তো প্রিয় খামারিবৃন্দ, আপনারা আপনাদের খামারগুলোকে এই রোগমুক্ত রাখতে H5, H9 এবং অ্যান্টি কিল ভ্যাকসিনের প্রয়োগটা যথাযথভাবে করবেন। তাহলে ডিম বিক্রি করে আপনার যদি লোকসান হয়, এটা কিন্তু মানা যায়। কিন্তু আপনার মুরগি যখন মারা যায়, তখন কিন্তু এটা মেনে নেওয়া যায় না। এজন্য আমরা যদি সতর্ক না থাকি, তাহলে কিন্তু এই সমস্যা। এই যে দেখেন মুরগিগুলা কিন্তু চিৎকার দিচ্ছে। কেন দিচ্ছে? যখন চোখটা বন্ধ হয়ে যাচ্ছে, যখন চোখ আপনার ছোটাতে না পারছে, তখন কিন্তু পা দিয়ে চুলকিয়ে এই চোখটাকে কিন্তু ছুটিয়ে নিচ্ছে, এবং মাঝে মধ্যে কিন্তু চিৎকার দিচ্ছে এবং মাথা নাড়াচ্ছে। এই যে দেখেন। এই হলো বাস্তব চিত্র। এরপরেও আপনারা বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকেন, বিভিন্ন ধরনের কমেন্টস করে থাকেন যে এটা ভালো না, এটা ভালো, এই তথ্যটা সঠিক না, অন্য তথ্যটা সঠিক। দেখুন ভাই, আমরা কিন্তু একেবারে তৃণমূল পর্যায় থেকে যে সঠিক তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যে কথাগুলি শুনলে আপনাদের মোটামুটি উপকার হবে। আর আমি বিশেষ করে চেষ্টা করি যে আমার চ্যানেলটা নতুন হলেও তথ্যমূলক কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি, যেই তথ্যগুলি আপনাদের উপকারে আসবে। কারণ হলো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন যে একজন আরেকজনের জন্য। আমি যদি একটা জিনিস জানি, তাহলে সেটা আপনাকে জানানোর দায়িত্ব আমার। আর যদি আপনাকে সেই জিনিসগুলি যদি আমি না জানাই, তাহলে নিজের দায়িত্বহীনতার পরিচয় কিন্তু আমাকে দিতে হবে মহান আল্লাহর কাছে। তো এইজন্য এই তথ্যগুলি আপনাদের সামনে শেয়ার করা আরকি। প্রিয় খামারিবৃন্দ, সর্বোপরি ভাইয়ের জন্য এবং ভাইয়ের খামারের জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন ভাইয়ের মুরগিগুলিকে সুস্থ করে দেন। আর দীর্ঘ একটা সময় নিয়ে আপনাদের সাথে কথাবার্তা বললাম, এর ভিতর থেকে যদি কোনো অবান্তর কোনো কথাবার্তা বলে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং তথ্যমূলক মনে হয়, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে আমাদেরকে জানাবেন। তো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।